আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৬ দিন রাতের নির্দিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে প্রয়োজন অনুযায়ী কখনো পতেঙ্গা থেকে আনোয়ারা টিউব, আবার কখনো আনোয়ারা থেকে পতেঙ্গা টিউব দিয়ে সীমিত যান চলাচল চালু থাকবে। বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী ও চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে ধৈর্য ও সহমর্মিতা কামনা করা হয়েছে। কর্ণফুলী টানেল দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেল, যা চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। প্রতিদিন হাজারো যানবাহন এই টানেল ব্যবহার করে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা বজায় রাখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিগত কয়েক মাস ধরে অস্বাভাবিক উচ্চ দামে অবস্থান করা সবজির বাজারে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে। আগে যেখানে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল, বর্তমানে তা নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার ঘরে। বিক্রেতাদের মধ্যে বাজারে নতুন সবজি আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে এবং দামও কিছুটা কমেছে। শীত মৌসুমে আরও নতুন সবজি বাজারে উঠলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ২৪ অক্টোবর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ও ফুলকপি ছোট ৫০ টাকা, বাঁধাকপি ছোট সাইজ ৫০ টাকা এবং মূলা প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে থাকলেও কিছু সবজি এখনও ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বাজার করতে আসা ক্রেতারা বলছেন, গত কয়েক মাস ধরে সবজির দাম এত বেশি ছিল যে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। অর্থনীতিবিদদের মতে, মৌসুমি সরবরাহ বাড়ার কারণে সবজির দাম কমতে শুরু করেছে। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার ২৪ অক্টোবর ভোর ৩:৩০টার দিকে কুর্নুলের চিন্না টেকুর এলাকায় হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে আরও অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে, তবে ৯ জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুত গতিতে চলছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার মধ্যেই বাসে ভয়াবহ আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। কয়েকজন জানালা ভেঙে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী ভেতরে আটকা পড়ে যান। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সহ সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপে বসতে প্রস্তুত। হামাসের মুখপাত্র হাজেম কাশেম সম্প্রতি তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি মিশরের মধ্যস্থতায় কায়রোতে ফাতাহ ও হামাস নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠকের পর হামাসের হাইকমান্ড জাতীয় সংলাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। হাজেম কাশেম বলেন, প্যালেস্টাইনিয়ান অথরিটি পিএ হলো এমন একটি প্রতিষ্ঠান যাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা খোলা মনে সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চাই এবং পিএ জোট ও এর শরিকদের প্রতি হাত বাড়িয়ে দিতে চাই। হামাসের মুখপাত্র আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে গাজা ও পশ্চিম তীরে সক্রিয় রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করা জরুরি। তার ভাষায়, আমরা সদ্যই একটি ভয়াবহ যুদ্ধকে পেছনে ফেলেছি, তবে বিপদ এখনও কাটেনি। যদি কোনো বিপর্যয় ঘটে তাহলে শুধু হামাস নয়, বরং গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী সব ফিলিস্তিনি তার ভুক্তভোগী হবে। ২০০৬ সালের আগে পর্যন্ত পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে ক্ষমতায় ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ, যা বিভিন্ন স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও গোষ্ঠীর জোট।
নিজেদের মাঠে ভারতকে আতিথ্য দিচ্ছে অস্ট্রেলিয়া। 2 ফরম্যাটের এই সিরিজে ওয়ানডে অংশে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়া দলে দেখা যাচ্ছে ব্যাপক রদবদল। মূলত আসন্ন অ্যাশেজ সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের লাল বলের ঘরোয়া ক্রিকেটে ফেরত পাঠানো হচ্ছে, যাতে তারা দীর্ঘ ফরম্যাটের জন্য প্রস্তুতি নিতে পারেন। ফলে ভারত সিরিজের অবশিষ্ট ওয়ানডে ম্যাচ ও 5 ম্যাচে টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকবে যাওয়া আসার ধারা। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে 2 উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে অজিরা। এবার ফুটবলের খবর। বাংলাদেশ পুরুষ ফুটবল ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল 1973 সালে মালয়েশিয়ার মারদেকা কাপে। প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। নারী ফুটবলে 2 দেশের প্রথম সাক্ষাৎ ঘটে 2013 সালে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে। সেই ম্যাচে বাংলাদেশ নারী দল 9-0 গোলে হেরে গিয়েছিল। দীর্ঘ 1 যুগ পর আবারও থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 2013 সালের সেই ম্যাচে খেলা কোনো খেলোয়াড় বর্তমান দলে নেই। এমনকি দলের অভিজ্ঞ ফরওয়ার্ড সাবিনা খাতুনকেও এবার ডাকেননি কোচ পিটার বাটলার। 1 দশকের ব্যবধানে বাংলাদেশ নারী দলের কাঠামো ও মানসিকতায় এসেছে বড় পরিবর্তন। বর্তমানে তারা আগামী বছরের এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।